শুরু করেছি প্রেম বসন্ত সিজন 2। লিখনীতে হামিদ আক্তার, ইভা হায়াত। পর্ব সংখ্যা 53। সার্থ নিজের ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছিল। পায়ের উপর পা দিয়ে বিছানায় অতচ্ছাড়া শুয়ে আছে। শেহের বিরক্তি মাখা চোখে ওকে একবার দেখে দীর্ঘশ্বাস ফেলল। কি করবে সে এখন? না নুসরাতকে ছাড়তে পারবে, আর না পরিবার। মা মায়ের জায়গায় ঠিক আছে, তবে সে মায়ের মন ভাঙতে বাধ্য। নুরুল সৈয়দ অবশ্য কোনো প্রকার রিয়াক্ট করেননি। এতে সে বুঝেছে বাবার মতামত। তাছাড়া ব্যবসার ক্ষেত্রে চৌধুরী পরিবারের সাথে সৈয়দ বাড়ির ভালো সম্পর্ক। সে সিগারেট ধরালো। জ্বলন্ত সিগারেট ঠোঁটে এটি কয়েক টান দিতেই সার্থ হঠাৎ হুড়মুড়িয়ে এসে ওর সিগারেট টেনে নিয়ে নিজের ঠোঁটে রাখল। কিছুটা স্বর টেনে বলল, বন্ধুর বুক পড়েছে কেন? সে দাঁত চেপে বলল, বিয়েটা যখন দিয়েছিস তখন এই সমস্যা তুই সমাধান কর হারামজাদা। স্বার্থ বলল, কেন? বিয়ে আর বউ কি আমার? বিয়ে তোর, বউ তোর, তাই পুরো সমস্যাটাও তোর। আমার কাজ ছিল বিয়ে দেওয়া, দিয়ে দিয়েছি। এখন কচু গাছে ফাঁস দিয়ে মরে যা সোনা। পরপর মুচকি হেসে বলল, আজ স্বপ্নে নিশুকে দেখেছি, বেয়াদবটা আমায় শান্তিতে ঘুমাতেও দেয় না। সে বিরক্ত হয়ে বলল, তুই থামবি? আমি এখন অব্দি কিছু বড়টা করতে পারলাম না বড়টার, আর তুই ছোটটা নিয়ে পড়ে আছিস। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্বার্থর ফোন বেজে উঠল। নিশা কল করেছে। স্বার্থ কল রিসিভ করে কানে ধরতে কপাল কুঁচকে ফেলল। কাঁদছিস কেন? নিশা ওপাশ থেকে কি বলল বোঝা গেল না। স্বার্থ তাড়াহুড়া করে কল কেটে বাইকের চাবি নিয়ে দৌড়ে বের হলো ঘর থেকে। ওর দেখা দেখি সে ওরও পিছু নিল। চৌধুরী বাড়ি ফিরতে ফিরতে তখন বড্ড রাত। এখন রাতে হিয়ান ভাই সারদাদের দেখে খানিক অবাক হলেও দরজা খুলে দিলেন। ওরা ভেতরে গেল তাড়াতাড়ি। ড্রয়িং রুমে তখন মানুষ নেই বললেই চলে। নিশার ঘরের দরজা চাপানো ছিল। সায়তো নক না করে ঢুকে পড়ল ঘরে। সেখানে উপস্থিত ছিলেন অনেকেই। অর্ণ, কায়নাত, মাশফিক চৌধুরী, আব্দুল চৌধুরী, বেরির বেগম এবং নুসরাত। সার্থ দেখল নিশা চুপটি করে দুপা মেলে দিয়ে বিছানায় হেলান দিয়ে বসে আছে। সে আতঙ্কিত হয়ে ছুটে গেল। অস্থির হয়ে বলল, পড়েছিস কি করে? কোথায় ব্যথা পেয়েছিস? এই রাত করে সার্থকে আশা করেনি মাশফিক চৌধুরী। তিনি কপাল কুঁচকে ফেললেন। নিশা শুকনো ঢোক গিলল। এই রাত করে যে সার্থ ছুটে আসবে এটা সে ভাবতে পারেনি। আব্দুল চৌধুরী নাক কুচকালেন। অর্ণ কপাল কুঁচকে বলল, এত রাতে তোরা? সার্থ উত্তর দিল না। নিশার পায়ে সাদা ব্যান্ডেজ দেখে নিশা শুকিয়ে আসা মুখটার দিকে তাকালো। নিশার ঠোঁট ভেঙে আসছে কান্নায়। ঘর ভর্তি এত মানুষ, চাইলেও কাঁদতে পারছে না। সার্থ নিশাকে বলল, পড়লি কি করে? তোকে এত ছুটোছুটি করতে বারণ করেছি না? নিশা লাজ নিয়ে একবার বাবার দিকে তাকিয়ে মাথা নিচু করলো। বেলি বেগম ঠোঁট টিপে হাসছেন এক কোনায় বসে বসে। তিনি সার্থকে বললেন, সে না হয় বুঝলাম, তুমি ভাই এত রাতে এভাবে ছুটে এলে যে? স্বার্থ বনিতা না করে সোজা সহজ গলায় বলল, আমার ফিউচার বইয়ের এই অবস্থা আর আমি আসবো না। ও পড়লে কি করে নানি? মাসফিক চৌধুরী বিরক্ত হলেন যেন। আব্দুল চৌধুরী চোখ কপালে তুলেছেন। বলে গিয়েছিলে? তিনি বড় ভাইয়ের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে বললেন, এই বেয়াদব ছেলেকে মেয়ের জামাই বানাতে চাচ্ছ তুমি? দুনিয়ায় কি ছেলের অভাব ভাইজান? সব বেয়াদব ধরে মেয়েদের বিদায় দিচ্ছ কেন? সার্থর যেন সহ্য হলো না। সে বলে বসল, আমাদের কোন দিক থেকে বেয়াদব মনে হয় চাচু শ্বশুর? চাচু শ্বশুর? আব্দুল চৌধুরী চোখ গরম করলেন। এই ছেলে, চাচু শ্বশুর আবার কি? সে এর পেছন থেকে খানিক গলা পরিষ্কার করে বলল, দুঃখিত, আপনি দয়া করে মাথা গরম করবেন না। ওর কথা শেষ হতেই নিশা মিনমিন গলায় বলল, তোমরা এখন যাও, আমি ঠিক আছি। সার্থ তেরা গলায় বলল, এই ঘর থেকে কোথাও যাব না আমি। মাসফিক চৌধুরী বললেন, চুপচাপ বাড়ি ফিরে যাও। এত রাতে এখানে এসে তামাশা করার কিছু নেই। আমার মেয়ের জন্য তার পরিবার আছে। সায়তা ফট করে বলে ফেলল, জামাই তো নেই। জামাইয়ের মতো ভালোবাসা কেউ দিতে পারবে না আব্বু? নিশা দাঁত চাপল। মাসফিক চৌধুরী চোখ পাকিয়ে তাকিয়ে রইলেন, যেন এখনই চিবিয়ে খাবেন সার্থকে। অর্ণা দীর্ঘশ্বাস ফেলল। গুরু গম্ভীর গলায় বলল, গাইস, গেট টু মাই রুম ফাস্ট। অর্ণা বেরোনোর খানিক পর ওরা দুই বন্ধু বের হয়। কায়নাত জোড়া চোখে শ্বশুরের দিকে একবার তাকায়। মাসফিক চৌধুরীর ভাইকে নিয়ে বের হন খানিকক্ষণ পরেই। নুসরাত বোনের মাথায় হাত বুলিয়ে দেয়। নিশ্চয় মেয়েটার পায়ে ভীষণ ব্যথা হচ্ছে। নুসরাত অসহায় চোখে একবার ছোট বোনের পায়ের দিকে তাকালো। আহারে,
মেয়েটা খুব কেঁদেছে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর। কায়নাত বলল, অর্ণদের চা নাস্তার ব্যবস্থা করতে যাবে। সে বেরিয়ে যাওয়ার পর নুসরাত নিশার মাথায় হাত বুলিয়ে বলল, ওষুধটা খেয়ে শুয়ে পড়, নানি আজ তোর কাছে থাকুক। নিশা লক্ষ্মী মেয়ের মতো মাথা নেড়ে মিনমিন করে বলল, তুই কি এখনো রেগে আছিস আপু? নুসরাত নরম গলায় বলল, না, ওসব নিয়ে আর ভাবতে হবে না, শুয়ে পড় তাড়াতাড়ি। ওদিকে অর্ণের ঘরে তিন বন্ধু মিলে কি নিয়ে মিটিং করছে বলা মুশকিল। কায়নাত দরজার সামনে এসে কড়া নাড়ল। ভেতর থেকে অনুমতি আসতে সে ট্রে নিয়ে ভেতরে প্রবেশ করলো। চায়ের কাপ সবার হাতে দিয়ে সোজা হতে সার্থ নাক কুচকে বলল, তুমি কেমন করে এই বাড়িতে থাকো বলো তো? তোমার শ্বশুর আর বাপ বড্ড বাটপার, কেমন করে শুধু অপমান করা যায় ওই ধান্দায় থাকে। কায়নাত চোখ ছোট ছোট করে বলল, আপনি অমন মুখের উপর যা তা বলেন বলে ওনারা এমন করে? সারাথ মাথা তুলে কায়নাতের দিকে তাকালো, অবাক গলায় বলল, তুমি আমাকে এমন কথা বলতে পারলে? পরপর অর্ণের দিকে তাকিয়ে বলল, তোর বউ কেন কথা বললো এটা? তোর বউ কোনো কথা বললো এটা? আমি বেশি কথা বলি বলে তোর মনে হয় সোনা? আমার মতো ছেলে তোর বাপ পাবে মেয়ের জন্য? অর্ণ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বেটার পাবে। সারাথ দাঁত চিপিয়ে বলল, তোদের মতো বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো। যেদিন থাকবো না সেদিন আমার মূল্য বুঝবি। কথাখানা অর্ণের পছন্দ হলো না। সোজা কড়া চোখে তাকালো ওর দিকে, ধমক দিয়ে বলল, গাছের সাথে ঝুলিয়ে রাখবো তোকে। বিয়ে বিয়ে করে সবাই মরে যাচ্ছিস কেন? নিশুর কি বিয়ের বয়স হয়েছে? তোর বউয়ের হয়েছে? ও তো নিশুর থেকেও ছোট। ওর ব্যাপারটা আলাদা। কেন আলাদা? নিজের বেলায় 16 আনা, আমার বেলায় 4 আনা। অর্ণ বিরক্ত বোধ করলো। চোখ ঘুরিয়ে শেরের শান্ত মুখশ্রী দেখে বিছানায় শান্ত হয়ে বসলো। কায়নাত ওদের রেখে বেরিয়ে গেছে ততক্ষণে। অর্ণ আর চোখে শেরকে দেখে বলল, আম্মুর অনেক ইচ্ছা ছিল একটা মেয়ের। আমার একটা বড় বোন ছিল, নাম ছিল অহনা। বয়স তখন কত হবে, এই 2 বছরের কাছাকাছি হয়তো। বংশের প্রথম কন্যা সন্তান ছিল আমার বোন। এক দুর্ঘটনায় মারা গিয়েছিল সে। আম্মুর খুব ইচ্ছা ছিল একটা মেয়ে সন্তানের। আল্লাহ মেয়ে দিয়েও তাকে নিজের কাছে নিয়ে গেছেন। তারপর আমরা 4 ভাই হলাম। আম্মু চেয়েছিল তার একটা মেয়ে হবে। আল্লাহ সেই ইচ্ছে পূরণ করেনি। হয়তো মেয়ের কমতি পূরণ করার জন্য দুটো মেয়ে পাঠিয়েছেন এই বাড়ি। আমার বয়স তখন 13 বোধ হয়। একদিন বিকেলবেলা বাইরে থেকে ফিরে দেখি আম্মুর ঘর থেকে ছোট বাচ্চার কান্নার শব্দ ভেসে আসছিল। আর কণ্ঠস্বর কেঁপে উঠল। সে হলো স্বার্থ তখন চেয়ে আছে তার দিকে। নিশা তখন কোলে, সবে 4 মাস বোধ হয়। বেহরুজ বেগমের ঘরে বিছানায় একটা ছোট্ট বাচ্চা মেয়ে দুই পাশে ঝুঁটি করে বসেছিল তার কাছে। আর কোলে চাদরে মোড়ানো ছিল ছোট্ট নিশা। অর্ণ খালাতো বোনদের দেখে মুখ ভার করে যখন ঘরে এলো, তখন বেহরুজ বেগম করুণ চোখে অর্ণের দিকে তাকিয়ে বললেন, ওর ফিটারটা আনতে পারবে তুমি? অর্ণ কপাল কুঁচকে ভারী গলায় বলল, পারবো না। তাহলে বোনকে কোলে নিয়ে একটু বসো এখানে। অর্ণ চেয়েও যেন পারেনি বারণ করতে। অর্ণ বিছানায় উঠে বসতে বেহরুজ বেগম চাদরে মুড়িয়ে রাখা নিশাকে সাবধানে ছেলের কোলে তুলে দিলেন। অর্ণ পলক পিটপিট করে বাচ্চাটার দিকে তাকাতে তার কান্না থেমে গেল। বড্ড ফর্সা মনে হলো নিশাকে। একটু কান্নার কারণে মুখ লাল টকটকে হয়ে গেছে। অর্ণ কি মনে করে যেন নিশার ছোট নাক ঘষল। পাশ থেকে নুসরাত মিনমিন করে বলল, তুমি শুধু ওকে আদর করো কেন? অর্ণ কপাল কুঁচকে নুসরাতকে দেখল। গোলাপি রঙের ছোট গোল জামা পরা মেয়েটা বড্ড আদরের আনন। অর্ণ গম্ভীর গলায় তখন বলল, নিশা ছোট, আমিও তো ছোট, তুমি আমাদের আদর দাও। অর্ণ তখন বোনের টান বোঝে না বোনের ভালোবাসা কেমন হয়। নুসরাত কথা শেষ করে পেছন থেকে অর্ণের গলা জড়িয়ে ধরে গালে চুমু খেলো কটা। খিলখিল করে হেসে বলল, যাও, আমি আদর করে দিয়েছি। সঙ্গে সঙ্গে কোলের নিশা হালকা শব্দ করে হেসে ফেলল। অর্ণ অবাক হয়ে দেখল সেই হাসি। গম্ভীর ছেলেটা যেন পাথর হয়ে দুবনের কাণ্ড দেখছিল। তার যে কি হয়েছিল জানা নেই, বাচ্চাদের মতো ডুকরে উঠল। নিশার গালে আলতো করে চুমু খেলো। বেহরুজ বেগম এসে ছেলেকে কাঁদতে দেখে আশ্চর্য হয়ে বললেন, কি হলো তোমার, কাঁদছো কেন? অর্ণ উত্তর দেয়নি। বেহরুজ বেগম অর্ণের কোল থেকে নিশাকে নিয়ে বললেন, ওরা আজ থেকে এখানেই থাকবে, নিজের বোনের মতো ভালোবাসবে। কোনোদিন যেন বুঝতে না পারে তারা তোমার রক্ত নয়। অর্ণ কান্না থামিয়ে মায়ের সব কথা শুনল।
গলায় তখনও নুসরাতের হাত জড়িয়ে ধরা। সেই যে দুবনের যাত্রা শুরু হলো চৌধুরী বাড়ি, আজ অব্দি তারা এখানেই আছে। নেশা বড্ড আদরে থাকলো নুসরাতের জীবনে এসেছিল একটা কালো অধ্যায়। সে অধ্যায়ে থাকা কালো রং আজ অব্দি লেগে আছে গায়ে। অর্ণব বোনদের খুব ভালোবাসে, নিজের চেয়েও বেশি ভালোবাসে। সে এর মাথা নিচু করেছে। অর্ণ উম, অর্ণর ভালো লাগছিল না। কোথাও থেকে যেন সিগারেট বের করে ঠোঁটে ধরল, বারান্দার দিকে এগিয়ে গিয়ে বলল, বাড়ির ঘটনা আমি শুনেছি, এমন নয় যে আমি বুঝিনি নুসরাতের প্রতি তোর অনুভূতি। তোর চোখ খুব ভালোভাবেই পড়তে পারি আমি, কিন্তু কি করব বল। ও যে আঘাতটা পেয়েছে সেটা আদৌ সহজে ভুলে যাওয়া সম্ভব? সম্ভব এক সন্তান সহ নতুন জীবন শুরু করা? ওর মনের কোণে এখনো ভয় জমে আছে। সেই নীরবতা ভেঙে বলল, আমি কখনো দুঃখ দেবে না ওকে, আমায় দিবি ওকে। অন্য পিছু ঘুরে ওর দিকে তাকালো, বলল, এত সহজ নয় সবকিছু। আমি সহজ করে নেব। আমার বোনের একটা বাচ্চা আছে, তাকেও চাই। আজীবন নিজের সন্তানের মতো দেখতে হবে। ওকে আমি নিজের সন্তানই মনে করি। অর্ণ আরো কিছু বলার আগে সে ধমক দিয়ে বলল, এখন তোর পায়ে ধরে প্রস্তাব দিতে হবে? সারা বোনের মতোই ঘাট তেড়া। বিয়ে দিবি নাকি তুলে নিয়ে যাব? সাথে ঠোঁট টেনে হেসে শেহরের ঘাট চাপড়ে চাপড় মেরে বলল, এই না হলে আমার বন্ধু। চল, তুই নুসরাতকে কোলে নিবি আর আমি আদিকে, তারপর দুটোকে নিয়ে দৌড়ে পালাবো। সে সোজা হয়ে দাঁড়ালো, অর্ণের চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল, শেষবার বলবো, নুসরাতকে আমার সাথে বিয়ে দিবি নাকি আমি সত্যি তুলে নিয়ে যাব ওকে? দেখ অর্ণ, আমি ফাজলামো করার মানুষ নই। আমার নুসরাতকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে চাই, মানে চাই। সে এক বাচ্চার মা হোক কিংবা 10 বাচ্চার মা। সঙ্গে সঙ্গে বিনা বাক্য নিজ বাক্য শেষ করে ঘর থেকে গটগট পায়ে বেরিয়ে গেল। স্বার্থ বের হলো দৌড়ে। অনেক দীর্ঘশ্বাস ফেলে বাইরে মেঘলা আকাশের দিকে তাকালো। খানিকক্ষণ পর দরজার শব্দ হলো। নুসরাত এসেছে ভাইয়ের ঘরে। স্বার্থদের চলে যেতে দেখে মেয়েটা সময় নষ্ট করেনি। অর্ণ নুসরাতকে দেখে বসতে বলল। নুসরাত বসলো না, গুটি গুটি পায়ে বারান্দায় এলো ভাইয়ের কাছে। অর্ণ নুসরাতের ভীতু মুখ দেখে হেসে ফেলল শব্দ করে, মেঝেতে আরাম করে বসে বলল, পাশে বস। নুসরাত ওর সামনে বসলো ঠান্ডা ফ্লোরে। বারান্দায় গ্রিল ভেদ করে ঠান্ডা বাতাস গায়ে আছড়ে পড়ছে। নুসরাত শুকনো গলায় বলল, তোমাকে কিছু বলার আছে। অর্ণ বলল, শুনছি। রাগ করবে না তো? হুম। নুসরাত লম্বা শ্বাস টেনে নিজেকে শান্ত করলো। কথাগুলো গুছিয়ে নিয়ে যতটুকু সম্ভব। শের ভাই আমাকে বিয়ে করতে চাইছে। আমার কি করা উচিত? তোর কি মনে হয়? আমি বুঝতে পারছি না। অর্ণ চাপা শ্বাস ফেলে নুসরাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বলল, জীবন মানুষকে বারবার সুযোগ দেয় না নুসরাত। যদি আমাকে জিজ্ঞাসা করিস সে মানুষ হিসেবে কেমন, তাহলে বলবো আমার দিকে সেরা পুরুষ সে। যদি বলিস তার হাত ধরে আদৌ জীবন পার দেওয়া সম্ভব, তাহলে বলবো শুধু চোখটা বন্ধ করে ওর হাতটা আঁকড়ে ধর। দুঃখ কি জিনিস ভুলতে সময় লাগবে না। নুসরাত ছলছল চোখে তাকায়, নাক টেনে বলে, আমার আদের কি হবে ভাইয়া? শের ভাই যদি ওকে পরে মেনে নিতে না চায়, আমি তো আমার বাচ্চাটাকে ছাড়া বাঁচবো না। ওর আচরণে কখনো মনে হয়েছে এমনটা? নুসরাত কাঁধের চোখে তাকালো, অনেক লম্বা শ্বাস টেনে বোনকে আলতো করে বুকে জড়িয়ে ধরলো। মেঘলা আকাশ আজ দুই ভাই বোনের এই নরম মুহূর্তে সাক্ষী হয়ে ধরা দিচ্ছে। কোনোদিন কল্পনা করিনি আমার ছোট্ট বোনের ভাগ্য এমন হবে। যে মেয়ের হাতে সামান্য একটু ব্যথা পেলে পাগল হয়ে যেতাম, সে মেয়ের জীবনটা আজ বড্ড অগোছালো। বড় ভাই হয়েও কিছু করতে পারিনি তার জন্য। তবে যদি তুই নতুন করে জীবনটা শুরু করতে চাস, তাহলে বলবো, শেরকে বিশ্বাস করে হাতটা ধরাই যায়। অন্তত কখনো সামান্যটুকু অভিযোগ করার সুযোগ পাবি না। নুসরাত বলল, আমার অতীত যেন তার পরিবার মেনে নেবে আমাদের, সেটা সেহের বুঝে নেবে। নুসরাত আর কোনো কথা বলল না, চুপটি করে বসে রইল ভাইয়ের বুকে। ওদের পেছনে কায়নান দাঁড়িয়ে আছে চুপটি করে। সে এসেছে খানিকক্ষণ আগে, দুই ভাই বোনের কথা শুনছে, আর পা বাড়ানোর সাহস হয়নি। পরের দিন সকাল সকাল মাশফিক চৌধুরী শেরকে ডেকেছেন চৌধুরী বাড়ি। সকাল তখন ঘড়ির কাঁটায় 10টা 21 মিনিট। আজ কেউ অফিসে যায়নি। কায়নাত শাশুড়িদের সাথে হাতে হাতে কাজ করছিল। রান্নাঘরে নানা রকম আয়োজন। প্রেম হেলে দুলে সিঁড়ি বেয়ে নিচে নেমে ড্রয়িং রুমে কাউকে দেখতে না পেয়ে রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরে কায়নাত দেখে বেহরুজ বেগম বলল, আজ বাড়িতে কিছু আছে নাকি মা? এত আয়োজন কেন?
বেহরোজ বেগম রান্নাঘর থেকে বেরোতে বেরোতে বললেন, তোমার ওই গোবর মাথায় ঢুকবে না এসব। মা চলে গেলেন নিজ বাক্য শেষ করে। প্রেম মাথা চুলকে রান্নাঘরে ঢুকলো। কায়নাত কপাল কুঁচকে প্রেমকে দেখে আবার কাজে মনোযোগী হলো। প্রেম রান্নাঘরের এক তাকে পা ঝুলিয়ে বসে কায়নাতকে বলল, ভাবি, ভালো আছেন? কায়নাত বলল, হঠাৎ ভাবির খোঁজ নেওয়া হচ্ছে কেন? আমি কি আপনার খোঁজ খবর নেই না কখনো? এভাবে বলতে পারলেন? আমার একটা দেবরও দরকার ছাড়া আমার সাথে কথা বলে না, এটা আমার জানা কথা। প্রেম হালকা কেশে মিনমিন করে বলল, ভাইয়া কথা বলতে বারণ করেছে বলেই কথা বলি না। কায়নাতের হাত থেমে গেল। অবাক হয়ে প্রেমের দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। বলল, আপনার ভাই বারণ করেছে? প্রেম মাথা নাড়ায়। কায়নাত বলে, বারণ কেন করেছেন? ভাইয়াকেই জিজ্ঞাসা করিয়েন। এখন আমার কথা শুনুন। কায়নাত সন্দিহান চোখে ওকে দেখে আবার কাজে মন দিয়ে বলল, কি চাই? আমি জানি আপনি আমাদের সম্পর্কের কথা জানেন। আমাকে দিয়ে কিছু ভুল হয়ে গেছে। এখন এটা সমাধান কি করে করব? কায়নাত জানে সবটা, তবু বলল, কি ভুল করেছেন? সেটাও তো জানা আপনার। কায়নাত একবার সোজা ঘুরে দাঁড়ালো। আঁচলে হাত মুছতে মুছতে বলল, আপনার ভাই কেমন দেখেছেন তো? এই দেখুন। আমার দিকে নিজের ভাইদের নজর অব্দি পড়তে দিতে চায়নি, সেখানে অন্য এক ছেলের সাথে সহ্য করা তো দূরের কথা। আপুর বিয়ে ঠিক হয়েছে এক ছেলের সাথে, তবুও আপনি সাহস করে এখনো পরিবারকে নিজের ভালোবাসার কথা জানাননি। উল্টো রাগ দিয়ে খেয়েছেন আপুর সাথে। প্রেম মাথা নিচু করলো। ভুল তো কিছু বলেনি কায়নাত। কায়নাত চাপা নিঃশ্বাস ফেলল। বলল, ভালোবাসলে যত্ন করে আগলে রাখতে হয়, অবহেলা নয়। অবহেলায় দূরত্ব বাড়ে, ভালোবাসা নয়। প্রেম বলল, বাড়িতে অলরেডি নুসরাতকে নিয়ে ঝামেলা হচ্ছে। আমার এখন কি করা উচিত? নিধি চাচ্ছে দাদার সাথে খুলনায় ফিরে যাবে। নুসরাত আপুকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনি বরং আজ সুযোগ বুঝে বাবার সাথে কথা বলুন। হঠাৎ সঙ্গে সঙ্গে রান্নাঘরের দরজার সামনে থেকে অয়নের কণ্ঠস্বর ভেসে এলো, কি হচ্ছে এখানে? প্রেম ফট করে বড় ভাইকে দেখে লাফ দিয়ে নিচে নামলো। কায়নাত তরকারি নাড়া দিয়ে বলল, দেবরের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। কি চাই আপনার? অন্য চোখ ছোট ছোট করে বলল, দেবরের সাথে এত এত কিসের আড্ডা? প্রেম শুকনো ঠোঁট ভিজিয়ে রান্নাঘরের বাইরে যেতে যেতে বলল, নাটক বন্ধ করো তো। তোমার বউকে তুলে নিয়ে যাচ্ছি না আমি। প্রেম চলে যেতে অন্য রান্নাঘরে ঢুকলো। ঘামে মেয়েটার শরীর ভিজে গেছে বলতে গেলে। অন্য গম্ভীর গলায় বলল, তোমাকে রান্না করতে কে বলেছে এই সকালবেলা? কি হাল হয়েছে দেখেছো? তোমার টিচার এসে ঘুরে গেছেন শুনলাম। পড়াশোনা বাদ দিয়ে দিয়েছো নাকি? কায়নাত বলল, বিরক্ত করবেন না একদম, বাড়িতে এত মানুষ। সাইমা আপা আর আম্মু কি একা এত কিছু করতে পারবে? আম্মু শরীরটার দিকে খেয়াল করতে হবে না? কদিন না পড়লে কিছু হবে না। অর্ণ কপালে ভাঁজ ফেলে ওর দিকে ঝুঁকে এলো হঠাৎ। কায়নাত ভয় পিছিয়ে যাওয়ার আগে অর্ণ ধরে ফেললো ওকে, ভ্রু নাচিয়ে বলল, আজকাল একটু বেশি রাগ দেখানো হচ্ছে না মিসেস? জামাইকে এখন ভালো লাগে না? কায়নাত অর্ণের গাল টেনে দিয়ে বলল, এই বুড়োকে আমার ভালো লাগে না, ভাবছি জামাই চেঞ্জ করব। কিন্তু এই বুড়ো তো আপনাকে ছাড়বে না। হঠাৎ রান্নাঘরের সামনে জয়া এসে গলা তুলে বলল, দুলাভাই কি আজকেও লিপস্টিক খেতে এসেছেন? অর্ণ ছিটকে দূরে সরে দাঁড়ালো। জয়াকে দরজার সামনে দাঁত বের করে হাসতে দেখে চোখ রাঙালো সে। কায়নাত চোখ পাকিয়ে বলল, মার খাবি কিন্তু। অর্ণব বলল, তোমার জামাইকে বলে তোমাকে উগানটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করব আমি। তোমার মতো একটা শালী থাকলে এই জীবনে আমার আর বাপ ডাক শোনা হবে না।